1975 সালের 12 জুন এলাহাবাদ হাইকোর্ট তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে নির্বাচনে কারচুপি এবং সরকারি ব্যবস্থার অপব্যবহার করে নির্বাচনে জেতার জন্য দোষী সাব্যস্ত করে নির্বাচন বাতিল করে দেয়। একই সঙ্গে আগামী 6 বছর তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না বলেও রায় দেয় আদালত। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যান তিনি, কিন্তু তাতে কোনো স্বস্তি পেলেনি। বিচারপতি VR কৃষ্ণ আইয়ার শুনানিতে বলেন তিনি হাইকোর্টের সিদ্ধান্তকে সম্পূর্ণভাবে স্থগিত করবেন না। আদালতের সিদ্ধান্তর পর বিরোধীরা ইন্দিরা গান্ধীর পদত্যাগ দাবি করতে শুরু করে। 1975 সালের 25শে জুন দিল্লির রামলীলা ময়দানে বিরোধী নেতাদের দ্বারা একটি সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে জয়প্রকাশ নারায়ণ রামধানী সিং দিনকরের একটি কবিতার অংশ পাঠ করেন। জেপির এই সমাবেশের পরপরই ইন্দিরা রাষ্ট্রপতি ভবনে পৌঁছন এবং 1975 সালের 25শে জুন থেকে দেশে জরুরি অবস্থা জারি করা হয়। এরপর জেপি সহ অনেক বিরোধী নেতাকে জেলে পাঠানো হয়। 19 মাস পর 1977 সালের 21শে মার্চ জরুরি অবস্থা শেষ হয়। জরুরি অবস্থার পর অনুষ্ঠিত নির্বাচনে ইন্দিরা পরাজিত হন এবং মোরারজি দেশাই প্রধানমন্ত্রী হন। ভারতীয় জাতীয় উপগ্রহ INSAT-1D 1990 সালের 12 জুন উৎক্ষেপণ করা হয়। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের কেপ ক্যানাভেরাল থেকে ডেল্টা 4925 রকেটের মাধ্যমে উৎক্ষেপণ করা হয়েছিল। উপগ্রহটি ফোর্ড অ্যারোস্পেস দ্বারা নির্মিত হয়েছিল। এই উপগ্রহের উদ্দেশ্য ছিল মেঘ পর্যবেক্ষণ করা, যেখানে এই উপগ্রহটিও অনেকাংশে সফল হয়েছিল। এটি 24 ঘন্টা মেঘের ছবি পাঠিয়েছিল। স্যাটেলাইটটির সফল উৎক্ষেপণ ভারতের জন্য গুরুত্বপূর্ণ ছিল, কারণ সেই সময় দেশটি তার জাতীয় কম্পিউটার নেটওয়ার্ক স্থাপন করছিল। তবে এই উপগ্রহটির উৎক্ষেপণ 1989 সালের 29শে জুন হওয়ার কথা ছিল, কিন্তু পরপর দুটি ঘটনার কারণে এর উৎক্ষেপণ বিলম্বিত হয়। शिक्षा देश का गौरव है और RKDF यूनिवर्सिटी शिक्षा का उद्यम है। RKDF में सवारे अपना भविष्य। PhD MPhil करे अपने पसंदीदा विषय में। सर्टिफिकेट डिप्लोमा के 74 कोर्सेज। RKDF यूनिवर्सिटी। RKDF में सवारे अपना भविष्य। PhD MPhil करे अपने पसंदीदा विषय में। सर्टिफिकेट डिप्लोमा के 74 कोर्सेज केवल RKDF यूनिवर्सिटी में। RKDF यूनिवर्सिटी। RKDF में सवारे अपना भविष्य। सर्टिफिकेट डिप्लोमा के 74 कोर्सेज केवल RKDF यूनिवर्सिटी में। RKDF यूनिवर्सिटी। RKDF यूनिवर्सिटी में एडमिशंस ओपन। RKDF यूनिवर्सिटी भविष्य को लेकर परेशान है? RKDF यूनिवर्सिटी है इसका हल। PhD MPhil किसी भी विषय में। डिप्लोमा के अनेक अवसर है RKDF यूनिवर्सिटी में। एडमिशंस ओपन। RKDF यूनिवर्सिटी। एजुकेशन ग्लोरिफाइज नेशन। 1897 সালের 12 জুন ব্রিটিশ ভারতের আসামে একটি বিশাল ভূমিকম্প আঘাত হানে। কমপক্ষে 1542 জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন। সম্পত্তিরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কয়েক ডজন ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বা আংশিকভাবে ধসে পড়েছে। আহমেদাবাদ ও পেশোয়ারেও কম্পন অনুভূত হয়েছে। অসমের এই ভূমিকম্পের সময় শিলং মালভূমির উত্তর প্রান্ত কমপক্ষে 11 মিটার উঁচুতে উঠে যায়। এর প্রভাবে 1755 সালের লেসবন ভূমিকম্পের চেয়েও বেশি অঞ্চল অনুভূত হয়েছিল। 1964 সালের 12 জুন দক্ষিণ আফ্রিকায় নেলসন ম্যান্ডেলাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়। 1962 সালের আগস্টে গ্রেফতার হওয়া নেলসন ম্যান্ডেলার বিরুদ্ধে দেশে অবৈধভাবে অভ্যুত্থানের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়। ম্যান্ডেলা 27 বছর কারারুদ্ধ ছিলেন। নেলসন ম্যান্ডেলার কারাগার সফর তাকে বিশ্বজুড়ে বিখ্যাত করে তোলে এবং ম্যান্ডেলা আফ্রিকা জুড়ে বর্ণবাদের বিরুদ্ধে লড়াইয়ের অন্যতম বড় নেতা হয়ে ওঠেন। 1990 সালে তিনি মুক্তি পান এবং 1994 সালে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি হন। নেলসন ম্যান্ডেলা আফ্রিকার গান্ধী নামে পরিচিত। 1993 সালে তিনি নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন। 2013 সালের 5 ডিসেম্বর তিনি মারা যান। 1729 সালের 12 জুন জার্মানিতে অ্যানি ফ্র্যাঙ্কের জন্ম হয়।
অ্যানি ফ্র্যাঙ্ক একটি ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেন। বিশ্বযুদ্ধের সময় অ্যানি ফ্র্যাঙ্ক যে ডায়েরিটি লিখেছিলেন তা পরে তার বাবা একটি বইতে পরিণত করেছিলেন। এই ডায়েরি সমগ্র বিশ্বকে বিশ্বযুদ্ধের সময় ইহুদিদের উপর নিপীড়নের গল্প বলেছিল। বইটি 70টিরও বেশি ভাষায় অনুদিত হয়েছিল। এটাকে বলা হয় দ্য ডায়েরি অফ আ ইয়ং গার্ল। এটি হলোকাস্টের উপর সর্বাধিক বিক্রেতা বই। হিটলার যখন ক্ষমতায় আসেন তখন অ্যানি ফ্র্যাঙ্কের বয়স ছিল 4 বছর। 1934 সালে অ্যানির পরিবার নেদারল্যান্ডসে চলে আসে। অ্যানি তার জীবনের বেশিরভাগ সময় নেদারল্যান্ডসের আমস্টারডামে কাটিয়েছেন। অ্যানির বয়স যখন 15 বছর তখন সে এবং তার পরিবার নাৎসি সৈন্যদের হাতে বন্দী হয়। পরে তাকে একটি ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়। সেখানে কিছু সময় কাটানোর পর অ্যানি ফ্র্যাঙ্ক এবং তার বোন অসুস্থতায় মারা যান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে শুধুমাত্র তার বাবা অটো ফ্র্যাঙ্ক বেঁচে ছিলেন এবং আমস্টারডামে ফিরে আসতে পেরেছিলেন। 1947 সালের 25শে জুন অটো তার মেয়ের ডায়েরি প্রকাশ করেন। এই ডায়েরিটি 1952 সালের ইংরেজিতে দ্য ডায়েরি অফ ইয়ং গার্ল নামে প্রকাশিত হয়। এটি 3 মিলিয়নেরও বেশি কপি বিক্রি করেছে। এই ডায়েরির ভিত্তিতে অনেক চলচ্চিত্র ও নাটক তৈরি হয়েছে। 12ই জুন বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস হিসেবে পালিত হয়। শিশু শ্রম প্রতিরোধের লক্ষ্য আন্তর্জাতিক শ্রম সংস্থা এই দিবসের সূচনা করেছিল। শিশু শ্রমের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে এবং এটি সম্পূর্ণরূপে নির্মূল করতে ব্যক্তি, এনজিও এবং সরকারি সংস্থাগুলিকে অনুপ্রাণিত করার জন্য এই দিনটি পালন করা হয়। জাতিসংঘের মতে গত 2 দশক ধরে সারা বিশ্বে শিশু শ্রম কমানোর জন্য ক্রমাগত উদ্যোগ নেওয়া হচ্ছে। পরে গত কয়েক বছরে সংঘাত, সংকট এবং করোনা মহামারী বিশ্বের অনেক পরিবারকে দারিদ্র্যের দিকে ঠেলে দিয়েছে। লক্ষ লক্ষ শিশুকে শিশু শ্রমে বাধ্য করেছে। শিশু শ্রমের বিরুদ্ধে বিশ্ব দিবস 2024-এর থিম হল শিশু শ্রমের অবসান।